ভারতবর্ষ পৃথিবীর একমাত্র দেশ যেখানে ধর্ম, সংস্কৃতি ইত্যাদি বিষয়কে অনেকটাই প্রাধান্য দেওয়া হয়। এই দেশের প্রতিটা কোণায় লুকিয়ে রয়েছে এমন কিছু ইতিহাস যার উল্লেখ কোনো না কোনো পৌরাণিক কাহিনীতে পাওয়া যায়। আর যখন পৌরাণিক কাহিনী নিয়ে কথা ওঠে তখন সবার আগে যেটা মাথায় আসে সেটা হলো রামায়ণ। এবার এই রামায়ণকালে রামেশ্বরম থেকে শ্রীলঙ্কা পর্যন্ত রাম সেতু বানিয়ে মা সীতাকে উদ্ধার করতে যাওয়ার গল্প তো অনেকেই জানে, কিন্তু আমাদের কলকাতারই খুব কাছে এমন একটা জায়গা রয়েছে যেখানে স্বয়ং রাবণ কর্তৃক মা সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার সময়কালীন কিছু চিহ্ন পাওয়া যায়। তো আমার ঝাড়খণ্ড সোলো ট্রিপ সিরিজের 4th এপিসোডে আজকের আমি তোমাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে গেলে তোমরা দেখতে পাবে রাবণের পদচিহ্ন, মা সীতার হাতে জ্বালানো প্রদীপ এবং সেই বিশালাকার শালিগ্রাম শিলা যার নিচ থেকে যে কোনো চেহারার মানুষই খুব সহজে পার হয়ে যেতে পারে, যেখানে যাওয়ার জন্য প্রায় 2 ঘন্টা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ে ট্রেক করে পৌঁছাতে হয় সেই জায়গায় যেখান থেকে সাক্ষী হওয়া যায় এই সমস্ত ইতিহাসের। তো আজকের এই ভার্চুয়াল জার্নিতে আমি তোমাদের দেখাতে চলেছি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর নামে পরিচিত ঝাড়খণ্ডের দেওঘর জেলায় অবস্থিত ত্রিকুট পাহাড়। এবার সাধারণত যারা ট্যুরিস্ট তারা দেওঘর ঘুরতে এলে মেন অ্যাট্রাকশন থাকে বাবা বৈদ্যনাথ ধাম এবং ত্রিকুট পাহাড়কে সাইট সিন হিসেবে ঘুরে দেখে, কিন্তু আমি গিয়েছিলাম মেনলি ত্রিকুট পাহাড়কে ভালোভাবে এক্সপ্লোর করার জন্য। এবং প্রতিবারের মতো এবারেও আমি আমার যাত্রা শুরু করি কলকাতা তথা হাওড়া স্টেশন থেকে। এবার যেহেতু ত্রিকুট পাহাড় আমার জন্য প্রথমবার ছিল, তাই কিভাবে যাব সেই বিষয়ে কোনো ক্লিয়ার আইডিয়া ছিল না। তবে গুগল থেকে জানতে পারি যে নিয়ারেস্ট স্টেশন হলো যোশীডিয়ার দেওঘর এবং জাংশন স্টেশন হওয়ার কারণে যাতায়াতের সুবিধা হবে এই ভেবে এই দুটোর মধ্যে আমি প্ল্যান করি যোশীডি হয়েই যাব। তো হাওড়া থেকে যোশীডি যাওয়ার জন্য অনেক ট্রেনই রয়েছে, কিন্তু সময় বাঁচাতে এর মধ্যে আমি চুজ করি হাওড়া মোকামা এক্সপ্রেস, যেটা রাত 11:20 হাওড়া থেকে ছেড়ে যোশীডি পৌঁছাবে পরের দিন সকাল 5:50। সো হাই হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন অ্যাডভেঞ্চারাস এবং স্পিরিচুয়াল জার্নিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ থেকে প্রায় 2 মাস আগে আমি গিয়েছিলাম বিহারের মন্দার হিলে, যার সাথে সমুদ্র মন্থনের অনেক পৌরাণিক কাহিনী জড়িয়ে রয়েছে। এবং আজকের ফাইনালি আমি যাচ্ছি হচ্ছে ঝাড়খণ্ডের ত্রিকুট পর্বত, যার সাথে কিন্তু রামায়ণের অনেক কাহিনী জড়িয়ে রয়েছে। তো এই মুহূর্তে এখন আমি রয়েছি, দেখতে পাচ্ছ, যোশীডি জাংশন স্টেশনে, যেটা ঝাড়খণ্ডের একটা স্টেশন। আর এখন ঘড়িতে টাইম হয়ে গেছে অলমোস্ট প্রায় 6:50। তো এখান থেকে এখন আমি যাবো হচ্ছে ত্রিকুট পর্বতে। এবার যোশীডি স্টেশনে এটা আমার প্রথমবার ছিল, তাই স্টেশনটা একটু ঘুরে দেখে নিয়ে বাইরে এসে দেখলাম গাড়ি ঘোড়ার অপশান প্রচুর রয়েছে, কিন্তু জিজ্ঞেস করে জানতে পারলাম যে কোনো গাড়ি যোশীডি থেকে ত্রিকুট পাহাড় পর্যন্ত এই 28 কিলোমিটার রাস্তাটা শেয়ারে যাবে না, গেলে মিনিমাম 250 টাকা দিয়ে রিজার্ভে যেতে হবে। কিন্তু সোলো ট্রাভেলার হিসেবে আমি শেয়ারের অপশান খুঁজতে থাকি এবং কিছুক্ষণ খোঁজার পর স্টেশন এরিয়ার বাইরে এসে দেওঘর যাওয়ার একটা অটোতে বসে পড়ি। আর তারপর বাকিটা দেওঘর পৌঁছেই বলছি। তো এখন আমি এসে পৌঁছালাম হচ্ছে দেওঘরে, যোশীডি স্টেশন থেকে প্রায় 7.5 কিলোমিটার মতো হবে। আর এখান থেকে এখন আমাকে যেতে হবে হচ্ছে চাঁপা মোড়। এই পিছনে যে দেখতে পাচ্ছ অটোতে, এই অটোতে জানতে পারলাম যে এখান থেকে সহজে যেতে গেলে আমাকে চাঁপা মোড় যেতে হবে। এই অটো আমাকে 20 টাকায় চাঁপা মোড় ছেড়ে দেবে, আর তারপর চাঁপা মোড় থেকে তারপর আমাকে আবার অটো চেঞ্জ করে যেতে হবে ত্রিকুট পাহাড়। তো এইবারের জার্নিটা একটু হেক্টিক হচ্ছে, কিন্তু শিখতে পারছি অনেক কিছু। তো তারপর দেওঘর থেকে অটো করে পৌঁছাই চাঁপা মোড় এবং চাঁপা মোড় থেকে অটো চেঞ্জ করে কিছুটা আসতেই দূর থেকে চোখে পড়ে ত্রিকুট পাহাড়। যাই হোক, এইভাবে 20 টাকা দিয়ে 3টে অটোতে মোট 60 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যায় ত্রিকুট পাহাড়ের গেটে। এবার এইখান থেকে আগে শুধুমাত্র রিজার্ভ অটোই যায়, আর আমি যেহেতু শেয়ারে এসেছি তাই এর আগের 1 কিলোমিটার রাস্তাটা আমাকে হেঁটেই যেতে হবে।
তো ফাইনালি আমি এসে পৌঁছালাম ত্রিকুট পাহাড়ের ফুট হিলে। এই সামনে থেকে যে সিঁড়ি উঠে যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে ত্রিকুট পাহাড়ে। তো আমি একটু শর্টকাটে বলে দিই যে কীভাবে এলাম। তো সবার ফার্স্টে যেমন তোমরা দেখলে যোশীদি স্টেশনে নেমে তারপর আমি হচ্ছে ওখান থেকে একটা অটো নিয়ে এলাম দেওঘরে। দেওঘর থেকে আবার একটা অটো চেঞ্জ করে এলাম চাপা মোড়, এবং চাপা মোড় থেকে তারপর আবার একটা অটো চেঞ্জ করে ত্রিকুট পাহাড়ের গেটে নেমে ওখান থেকে প্রায় মিনিট 20 হেঁটে ফাইনালি এসে পৌঁছালাম। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে পুরো 10টা। এখান থেকে এখন আমি উপরে ওঠা শুরু করবো, দেখি কতটা টাইম লাগে। চলো যাওয়া যাক। তো বর্তমানে এই ত্রিকুট পাহাড়ে ওঠার জন্য পায়ে হেঁটে ট্রেক করে উঠতে হয়, কিন্তু একটা সময় ছিল যখন নিচ থেকে রোপওয়ে করে সোজা পাহাড়ের উপরে পৌঁছে যাওয়া যেত। কিন্তু একটা দুর্ঘটনার পর সেই রোপওয়ে বন্ধ হয়ে যায়, যে সম্বন্ধে আমি আগে বলছি। এইদিকে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে রোপওয়ের রাস্তা। এই রোপওয়ে আগে চালু ছিল, এখন বন্ধ হয়ে গেছে। এবার ট্রেক শুরু করার আগে আমি জানতে পারি যে কিছুটা রাস্তা যাওয়ার পর এই পাহাড়ের রাস্তা বেশ জটিল, একা গেলে পথ হারানোর সম্ভাবনা রয়েছে, এবং এছাড়াও এই পাহাড়ের মধ্যে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে যেগুলো একটা গাইড ছাড়া বোঝা সম্ভব নয়। তো ত্রিকুট পাহাড়ে ওঠার জন্য আমি একটা গাইড নিলাম। এই হচ্ছে আমাদের গাইড ভাই মানিশ ভাই। অ্যাকচুয়ালি গাইড আমি নিতাম না, কিন্তু দলমা পাহাড়ে এসেছিলাম কয়েকদিন আগে, তোমরা ভিডিও দেখেছো। দলমা পাহাড়ে এসে আমি একা হারিয়ে গিয়েছিলাম, তো সেই জন্য রিস্ক নিলাম না, গাইড ভাই নিলাম। আর যেহেতু এখানটায় অনেক পৌরাণিক কাহিনী রয়েছে, তো সেইগুলো জানার জন্য একটা গাইড অবশ্যই প্রয়োজন। তো ট্রেকের শুরুতে প্রথম মিনিট 5 এই সিঁড়ি দিয়ে উঠে আসলেই রয়েছে একটি প্রাচীন ত্রিকুটেশ্বর শিব মন্দির, মহাকাল ভৈরব মন্দির, গণেশ মন্দির, মা দুর্গা মন্দির এবং একটি হনুমান গুফা। तो ये है हनुमान गुफा। ये हनुमान जी गुफा है। ओके। जो हनुमान जी विश्राम किया था, जो हनुमान जी सीता खोजने के लिए जो आए थे, इसी में विश्राम किया। আমাদের গাইড ভাইয়ের কথা অনুযায়ী রাবণ যখন মা সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যাচ্ছিলেন, তখন স্বয়ং হনুমানজি মা সীতাকে খুঁজতে এসে এই স্থানে বিশ্রাম করেছিলেন। এরপর এই সমস্ত মন্দির দর্শন করে আরেকটু উপরে উঠে আসলে একটা আশ্রমের সামনে এসে গাইড আমাকে দাঁড়াতে বলল। এই আশ্রমে একজন মাতাজি ছিলেন, যিনি কলকাতা থেকে এসে দীর্ঘ 40টা বছর এখানে কাটিয়েছিলেন। তিনি শুধুমাত্র গাছের ফলপাতা খেয়েই তপস্যা করে দিন কাটাতেন, এবং 2020 সালে কোভিডের সময় তিনি দেহত্যাগ করেন। ये लेडीज है, हाँ ये गुफा है। अच्छा, जो माता जी की बात कर रहे थे। जो माता जी बोल रहे हैं, जो माता जी अभी बेलपत्र खाते थे, ठीक है, जब भी कोरोना आया था 2020 में, वो डेट हो गया था। ठीक है, ये 24 साल बहुत पूरा गुफा था, उसका अंदर जाना पड़ा। यहाँ पे माता जी तप किया था, उसका अंदर देखना। ये दयानंद ठाकुर गुरु जी है सामने, वो बोला। अच्छा, আমরা নিচ থেকে হাঁটা শুরু করে এই সমস্ত মন্দিরগুলো দর্শন করতে প্রায় 30 মিনিট মতো সময় পার হয়ে গেছে, এবং সিঁড়ির রাস্তা ছেড়ে দিয়ে এরপরে আমরা পা রাখলাম পুরোপুরি ट्रेकिंग रूटे। जो पत्ता देख रहे हैं, पत्ता बेल पत्ता होता है। ठीक है, अच्छा, यहाँ बेलपत्र बागान मिलेगा। अच्छा, पूरा बागान होगा। बागान हुआ, जो बाबा थे हम बास्की ने, ये तोड़ के सब पूजा होता है। यही जाता है, सुबह 8 बजे लेके जाता है। ठीक है, अच्छा, ये तोड़ के जाता है, तब पूजा होता है। इसमें जो पहाड़ देख रहे हैं, ये सब पहाड़ बढ़ता है, जिंदा पहाड़ बोलते हैं। যেমনটা মনীষ ভাই বলছিল, এই পাহাড়ে প্রচুর বেলপাতার গাছ রয়েছে। প্রতিদিন সকাল 8টার সময় বাবা বৈদ্যনাথ ধামে পুজো হওয়ার আগে এখান থেকে বেলপাতা নিয়ে যাওয়া হয়, এবং সেই বেলপাতা পুজোয় ব্যবহার করা হয়। মনীষ ভাই আরও বলল, এই ত্রিকুট পাহাড়কে নাকি জীবন্ত পাহাড় বলা হয়। প্রতি বছর নাকি এই পাহাড় খুব সামান্য পরিমাণে হলেও উচ্চতায় বাড়ে। তো নিচ থেকে ওঠা শুরু করেছিলাম, 45 মিনিট মতো হলো, উপরে উঠে এসেছি। আর এখানটা এসে বেশ একটু ফ্ল্যাট মতো বিশাল বড় পাথরের উপরে এখন একটু রেস্ট করছি। তবে যেটা বুঝলাম, এর আগে আমি যে কটা এরকম ছোটোখাটো আশেপাশে ট্রেক করেছিলাম, কিন্তু এইটা যদি উইদাউট গাইড আসতাম আমি, একটা বড় ভুল ডিসিশন হতো। কারণ এখানটায় প্রচণ্ড মানে আলাদা 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 রাস্তা রয়েছে, যেটা কিন্তু একভাবে মানে নিজে থেকে এসে কোনোভাবেই খুঁজে পাওয়া সম্ভব হতো না। 10 মিনিট বসে একটু বিশ্রাম করে নিয়ে আবার হাঁটা শুরু করলাম। এই পাহাড় ছোট বড় গাছপালা দিয়ে ঘেরা, তাই সূর্যের প্রচণ্ড রোদ গাছপালা ভেদ করে নিচে আসতে পারে না, যার ফলে ট্রেক করতে খুব কষ্ট অনুভব হচ্ছিল না।
ট্রেকে যাই তো আমাদের সঙ্গে কোথাও না কোথাও থেকে একটা কুকুর অবশ্যই থাকে, কিন্তু এই দেখো আমি যখন ওখানটা আগে বসেছিলাম ওখানটা একটা বানর আমাদের সাথে ছিল, এখানে কোথা থেকে এই বানর আমাদের পিছন পিছন ঘুরছে। তো মানিসদা যেটা বলছে প্রায় নাকি 2 কোটিরও বেশি এরকম বাঁদর রয়েছে এই ত্রিকুট পাহাড়ে। তো খাবার দাবার সেরকম কিছু ওরা পায় না নাকি, সেই জন্যই যখনই কোনো এরকম ট্রেকার্স বা এরকম কোনো টুরিস্ট আসে এখানটায় তো ওদের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ায় যাতে কিছু খাবার দাবার পাওয়া যায়। কিন্তু আমি জানতাম না যে উপরে এরকম এতটা বাঁদর রয়েছে, থাকলে জানলে আমি কিছু নিচ থেকে খাবার দাবার নিয়ে আসতাম, কিছু নেই সেরকম আমার কাছে জল ছাড়া। একটা ট্যুরিস্ট আর একটা ট্রাভেলারের মধ্যে এটাই বোধহয় পার্থক্য। ট্যুরিস্ট হলে কোনো শহর বা গ্রামের বিশেষ দর্শনীয় স্থানগুলো কমফোর্টেবলভাবে ঘুরে দেখে, আর ট্রাভেলার যে কোনো জায়গায় কমফর্ট জোনকে ছেড়ে দিয়ে অ্যাডভেঞ্চারকে বেশি করে উপভোগ করে। একটা জায়গায় গিয়ে সময় নিয়ে সেই জায়গাটাকে ঘুরে দেখা, তাড়াহুড়ো না করে সেখানকার ভাইবটাকে এনজয় করা, এইসবই হলো একটা ট্রাভেলারের পরিচয়। তো আমরা প্রায় অনেকটাই চলে এসেছি, আর বেশি না, আর মিনিট 15-20 রাস্তা বাকি আছে। আর এইখানটায় এসে ফাইনালি একদম পুরো ওপেন একটা ভিউ পাওয়া গেল। ভিউটা তোমরা দেখো একবার। এই লাইফটা আমি বেশ ভালোই এনজয় করছি। কারোর অপেক্ষায় না থেকে একাই নতুন নতুন জায়গার খোঁজে বেরিয়ে পড়া এক আলাদাই শান্তি রয়েছে। যাই হোক, তো প্রায় 2 ঘন্টার একটা ছোট্ট ট্রেকের পর এসে পৌঁছালাম এই ত্রিকুট পাহাড়ের চূড়ায়। তো এখন টাইম হচ্ছে পুরো 12টা, 10টার সময় ওঠা শুরু করেছিলাম, পুরোপুরি 2 ঘন্টা হয়েছে আর আমরা অলমোস্ট উপরে পৌঁছেই গিয়েছি। এখান থেকে সব থেকে বেস্ট ভিউ পাওয়া যাচ্ছে, পুরো নিচের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। তো এইবার সময় এসেছিল এক এক করে এই জায়গার সাথে জড়িয়ে থাকা রামায়ণের ইতিহাসকে জানার। अभी भी ये जगह दिख रहा है, ये रावण का हेलीपैड बोलते हैं। जो रावण पुष्पा उतारा था यहीं पे रावण जो उतरा था। আচ্ছা, ये জায়গা हेलीपैड जगह बोलते हैं। এবার আমাদের গাইড ভাইয়ের কথা অনুযায়ী এটাই হলো রাবণের হেলিপ্যাড, যেখানে মা সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার সময় রাবণ তার পুষ্পক বিমান নামিয়েছিলেন। শুধু তাই নয়, এখানে তার বিশাল আকৃতি একটা পায়ের চিহ্নও রয়েছে। আশ্চর্য, সামনে থেকে দেখলে এটির আকৃতি অবিকল পায়ের ছাপের মতো। এখানে একটি দীর্ঘ 40 ফুট গুহাও রয়েছে, যেখানে স্বয়ং রাবণ মহাদেবের তপস্যা করেছিলেন। তো হেলিপ্যাড দেখে নিয়ে তারপর মনীষ ভাই আমাকে নিয়ে গেল সেই জায়গায় যেখানে স্বয়ং মা সীতা নিজের হাতে প্রদীপ জ্বেলেছিলেন, যাতে পরে যখন ভগবান রাম তাকে খুঁজে আসবেন তখন এই প্রদীপ দেখে এখানে তার অস্তিত্বকে বুঝতে পারেন। ये सीता में दीपक बोलते हैं, ठीक है, सीता माँ का जो रावण जी यहाँ पे उतरा था वहाँ छोड़ा था निशानी, ये सीता में दीपक बोलते हैं। जैसे भादो कीर्तनों पे सर मेला लगता है और भीड़ भी लगता है पूरा, ठीक है, भादो पूर्ण में ये हाथों से सीता में बैठ के दीपक जलाया था यहाँ पे। जो खोजने के लिए आए थे ना, जो राम जी भगवान ने, इसमें छोड़ा था निशानी खोजने, ये नहीं मिला था। जो राम जी लंका ले गया था वही निशानी छोड़ा था। पहले सर माटी था, ये पत्थर बने। প্রদীপ দেখে নিয়ে এরপর আমরা গেলাম আরেকটি আশ্চর্য জায়গা, হনুমান চটি দেখতে। স্বয়ং হনুমানজি যখন মা সীতাকে খুঁজতে বেরিয়ে লঙ্কা যাচ্ছিলেন তখন এইখানে তিনি বিশ্রাম করেছিলেন, যার জন্য এই জায়গার নাম হয়েছে হনুমান চটি। हनुमान जी विश्राम किया था, रेस्ट के गुफा मिलेगा। जो हनुमान जी सीता खोजने के लिए इसमें विश्राम किया था ना, আচ্ছা, यहाँ पे विश्राम किया था। হনুমান চটিতে যাওয়ার জন্য জুতো খুলে রেখে সামনের ওই বড় পাথর দুটোর মধ্যে দিয়ে ওপারে যেতে হবে। তো এখন আমরা যে জায়গাটা এসে পৌঁছালাম এটা হচ্ছে হনুমান চটি, আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ। আর এখান থেকে হচ্ছে আমরা যেখান থেকে নিচ থেকে উঠেছি পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ ওই যে রাস্তা দেখা যাচ্ছে, ওখান থেকে কিন্তু আমরা উঠে এসেছি। এবার এই হনুমান চটিতে এসে আমি একটা জিনিস জানতে পারলাম যে এই পাহাড়ের নাম ত্রিকুট পাহাড় কেন। তো ত্রিকুট পাহাড়, যার নামেই রয়েছে অর্থাৎ 3 দেবতা, যার মধ্যে হলো ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। তো এখন আমরা যেটা এসেছি এটা হচ্ছে স্বয়ং বিষ্ণু, আর এখানটা হচ্ছে ট্রেক করে ওঠা সম্ভব। আর ওই দিকটা যেটা দেখাচ্ছে দাদা, ওই দিকটা ওইটা হচ্ছে রয়েছে ব্রহ্মা এবং ওই হচ্ছে মহেশ্বর। তো ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এই 3 দেবতার নাম নিয়েই এই পাহাড়ের নাম হয়েছে ত্রিকুট পাহাড়।
যাই হোক, এরপর আমরা গেলাম এই ত্রিকুট পাহাড়ের উপরে সেই রোপওয়ের সেন্টার দেখতে, যেটা আজ থেকে 3 বছর আগে একটা দুর্ঘটনার পর থেকে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তো এখন আমরা এলাম হচ্ছে সেই জায়গাটায় যেখানে হচ্ছে রোপওয়ে সেন্টার রয়েছে উপরে। তো এই রোপওয়েটা এখন তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে রয়েছে, নো এন্ট্রি লেখা রয়েছে। 2022 সালের ডিসেম্বর মাসে এখানটায় কিন্তু রোপওয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং রোপওয়ের এখান থেকে নাটবোল্ট কিছু লুজ হয়ে গিয়ে 3টে মানুষ এখান থেকে পড়ে যায় এবং গিয়ে তাদের হচ্ছে সেখানটায় জীবনহানি হয়ে যায়, দুর্ঘটনা ঘটে যায় এবং 22 জন ফেঁসে গিয়েছিল, হেলিকপ্টার এসে তাদেরকে রেস্কিউ করে। তো সেই ঘটনার পর থেকে প্রায় 3 বছর হতে যায়। রোপওয়ে এখনও বন্ধ আছে, চালু হয়নি, সরকার থেকে এখনও পারমিশন দেয়নি, তাই বন্ধ আছে। জানি না, পারমিশন দিলে হয়তো তারপর আবার চালু হবে। রোপওয়ে দেখে নিয়ে তারপর আমরা চলে গেলাম শালিগ্রাম শিলা দেখতে, যেটা মনীষ ভাইয়ের কথা অনুযায়ী স্পিরিচুয়াল তো অবশ্যই, কিন্তু তার থেকেও বেশি আমার অ্যাডভেঞ্চারাস লেগেছে। ये जो पत्थर देख रहा है ना, ये शालिग्राम पत्थर बोलते हैं, ठीक है। इसमें घुसने के लिए 9 और शनि का करता है। जो भैया मंगत मांगा पूरा हो जाएगा। এটা হলো একটি বিশাল আকারের শালিগ্রাম শিলা, যার নিচ থেকে যে কোনো চেহারার মানুষই খুব সহজেই পার হয়ে যেতে পারে। মনীষ ভাই আরও বলল, এই শালিগ্রাম শিলা একবার দর্শন করলে আরও 2বার নাকি এসে দর্শন করতে হয়, আর মনে কোনো রকম মনস্কামনা নিয়ে এই শালিগ্রাম শিলার তলা থেকে পার হতে পারলে সেই মনস্কামনাও নাকি পূর্ণ হয়। তো ফাইনালি ওপার থেকে ঢুকেছিলাম। আমি তো রোগা পাতলা, আমার সেরম কোথাও কষ্ট লাগেনি, পার হয়ে গেছি। তবে জানি না, যেটা দাদা বলছে যে কোনো ভারী চেহারার মানুষ এলেও পার হয়ে যায়। তো তোমাদের যদি কারোর ইচ্ছে থেকে থাকে ত্রিকুট পাহাড়ে, অবশ্যই ঘুরে যেও, এখানটায় এসে এই আশ্চর্য জিনিসটার সাক্ষী থেকে যেও। শালিগ্রাম শিলা দেখার পর বাকি ছিল আর একটা জায়গা, আর যেটা হলো 40 ফুট গভীর গুহার মধ্যে স্বয়ং রাবণের তপস্যা স্থল। ये भैया रावण गुफा है। रावण इससे बैठ के सदना, जो रावण उठाने के लिए बाबा ने रखा था, वो उठा नहीं सकते। जो 3 पहाड़ का दर्शन, ब्रह्मा विष्णु महेश जो दर्शन हुआ था, ये रावण छोटा बन के साधना किया था। মহাদেবের পরম ভক্ত রাবণের ইচ্ছা ছিল মহাদেব যেন লঙ্কাতে স্থায়ীভাবে বিরাজ করেন, তাই তিনি হিমালয়ের কৈলাস পর্বতে গিয়ে মহাদেবের জন্য কঠোর তপস্যা করেন। এতে মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে একটি অমরত্বদায়ী শিবলিঙ্গ দেন, কিন্তু সাথে একটি শর্তও দেন যে সেই শিবলিঙ্গটি যেখানে একবার মাটিতে রাখবে সেখানেই স্থায়ীভাবে প্রতিষ্ঠা হয়ে যাবে। তো এরপর রাবণ সেই শিবলিঙ্গ নিয়ে লঙ্কার দিকে রওনা দেন, কিন্তু পথে যেতে যেতে এই দেওঘর নামক স্থানে এসে রাবণের প্রস্রাব পায় এবং তখন তিনি একটি রাখাল বালককে সেই শিবলিঙ্গটি ধরতে দেন। কিন্তু রাখাল রূপী স্বয়ং বিষ্ণু যাতে রাবণ শিবলিঙ্গটি লঙ্কায় না নিয়ে যেতে পারে, তাই সেটি মাটিতে রেখে দেন এবং শর্ত অনুযায়ী সেখানেই শিবলিঙ্গটি স্থায়ীভাবে প্রতিষ্ঠা হয়ে যায়। রাবণ ফিরে এসে অনেক চেষ্টা করেও সেটি তুলতে না পেরে ক্রোধের বশে আঙুলের চাপে শিবলিঙ্গটি কিছুটা মাটির মধ্যে চেপে দেন। বর্তমানে সেই শিবলিঙ্গই বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত। এরপর শিবলিঙ্গ তুলতে ব্যর্থ হয়ে রাবণ নিকটবর্তী ত্রিকুট পাহাড়ে এসে মহাদেবের জন্য আবারও তপস্যা করেন এবং স্থানীয়দের মতে 40 ফুট গভীরে এই গুহাই সেই জায়গা যেখানে স্বয়ং রাবণ মহাদেবের তপস্যা করেছিলেন। এই ত্রিকুট পাহাড়ে ট্রেক করে ওঠা এবং আমাদের ইতিহাসকে এত কাছ থেকে দেখা, এসব আমাকে মুগ্ধ করেছিল। একটা দারুণ তৃপ্তি নিয়ে নিচে নামা শুরু করলাম, আর ঠিক সেই সময় এমন কিছু চোখে পড়লো যা দেখে মনটা বড় খারাপ হয়ে গেল। এইরকম একটা জায়গাতে এসেও মানুষ কতটা নির্বোধ হতে পারে। জায়গায় জায়গায় প্লাস্টিকের বোতল ফেলে রেখে নিজেদের নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে গেছে। এই সমস্ত দেখে সত্যি বড় রাগ হয় যে মানুষ কবে এতটুকু শিক্ষিত হবে যে প্রকৃতিকেও নিজের ঘর বলে ভাবতে শিখবে। মনীষ ভাইকে জিজ্ঞেস করে জানতে পারলাম রোপওয়ে চালু থাকাকালীন এখানে পাহাড়ের উপর অনেক দোকানপাট বসত এবং সম্ভবত সেই সময় থেকেই এগুলো পড়ে রয়েছে। আমি হয়তো সবাইকে শোধরাতে পারবো না, তবে আমার দর্শকদের কাছে অনুরোধ করব এই প্রকৃতিকেও তারা যেন নিজের ঘর বলে মনে করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এবং এরকম নির্বোধ মানুষ দেখলে তাদেরকেও যেন অবশ্যই সচেতন করে।